আমরা এখন আলোচনা করব কৃত্রিম উপগ্রহের মোট শক্তি। তাহলে কৃত্রিম উপগ্রহের মোট শক্তি, যাকে আমরা মোট যান্ত্রিক শক্তি বলি, তা মূলত কৃত্রিম উপগ্রহের গতিশক্তি এবং কৃত্রিম উপগ্রহের স্থিতিশক্তির সমষ্টি। আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় এই গতিশক্তি এবং স্থিতিশক্তির রাশিমালা আলাদাভাবে নির্ণয় করে নিয়েছি। আমি আগে সেই রাশিমালাটা লিখে নিই। আমরা পেয়েছি গতিশক্তি যদি ই কে বলি, তাহলে তার রাশিমালা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 স্মল আর, যেখানে স্মল আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বা যে গ্রহটা আমি নেব সেই গ্রহের কেন্দ্র থেকে উপগ্রহের কক্ষপথের দূরত্ব, এবং স্থিতিশক্তি যদি ইপি হয় তাহলে ইপির মান হচ্ছে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর। এখন তাই মোট শক্তি বলতে আমরা বুঝি এই গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি। তাহলে আমরা মোট শক্তির রাশিমালা হিসেবে লিখব ক্যাপিটাল ই সমান সমান গতিশক্তির জন্য ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 স্মল আর প্লাস উইদিন ব্র্যাকেট মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর। তাহলে ই ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম মাইনাস 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 স্মল আর। আমি লসাগু করে বিয়োগ করলাম, সেক্ষেত্রে বিয়োগফল পেলাম। তাহলে এই বিয়োগফলের মান আমি বলতে পারি মোট শক্তি রাশিমালা দাঁড়াচ্ছে ক্যাপিটাল ই সমান সমান মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 স্মল আর। দেখো এই রাশিমালা এবং গতিশক্তির রাশিমালার মধ্যে অনেকটা মিল আছে, শুধুমাত্র চিহ্নটা একজনের প্লাস একজনের মাইনাস। তাহলে আমরা এখানটায় গতিশক্তি এবং মোট শক্তির মধ্যে একটি রাশিমালা বা একটি সম্পর্ক পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি মোট শক্তি ক্যাপিটাল ই সমান সমান মাইনাস ই সাফিক্সে কে। আবার স্থিতিশক্তি যদি রাশিমালা একটু দেখি, তাহলে তা ছিল ক্যাপিটাল ই সাফিক্সে পি, অর্থাৎ স্থিতিশক্তি সমান সমান মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর। উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করলে আমরা লিখতে পারি মাইনাস 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 আর, যাকে আরেকটু সিম্পলিফাই করলে মাইনাস 2টা বাইরে কমন নিলাম, তাহলে উইদিন ব্র্যাকেট থেকে গেল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 আর। দেখো এই যে আমি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 আর বলছি, এটা কিন্তু গতিশক্তির রাশিমালা ছিল। তাহলে এখানটায় গতিশক্তির মান তাহলে বসিয়ে দিলে আমি পেয়ে যাব পোটেনশিয়াল এনার্জি ইপি সমান সমান মাইনাস টুয়াইস অফ ই কে। ইপি ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস ই কে, কারণ মাইনাস ই কে মানেই হচ্ছে মোট শক্তি ই। তাহলে আমি পেয়ে গেলাম স্থিতিশক্তি এবং মোট শক্তির মধ্যে সম্পর্ক। এখন আমরা আলোচনা করব মোট শক্তি যে ধ্রুবক থাকে তার উপর একটি গাণিতিক প্রয়োগ। এই গাণিতিক প্রয়োগের উপরে কিছু অঙ্ক আসে, তাহলে সেই অঙ্কগুলো কিভাবে সমাধান করব, তার সমাধানের পেছনে মূল তত্ত্বটাই বা কি, সে নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা জানি গতিশক্তি ই সাফিক্সে কে ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 আর। মাথায় রাখতে হবে এই সমীকরণটা আমি তখনই প্রয়োগ করব যখন কৃত্রিম উপগ্রহটি গতিশীল বা আবর্তনশীল হবে। আবার স্থিতিশক্তি ইপি ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর, যেখানে স্মল আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে কক্ষপথের দূরত্ব। আর যদি কোনো বস্তুকে গতিশীল করে দেওয়া হয়, সেক্ষেত্রে আর গতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আমরা ধরে নিচ্ছি পৃথিবী একটি সুষম গোলক, যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এবং পৃথিবী পৃষ্ঠে একটি বস্তু রয়েছে যার ভর হচ্ছে স্মল এম। তাহলে এখন পৃথিবীর কেন্দ্র হতে সেই বস্তুর দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে এই যে বস্তুটি পৃথিবী পৃষ্ঠে রয়েছে সেই অবস্থায় তার স্থিতিশক্তি হচ্ছে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর। এক্ষেত্রে মাথায় রাখতে হবে পৃথিবীর কেন্দ্র থেকে সেই বস্তু দূরত্ব কিন্তু ক্যাপিটাল আর, সেই জন্য স্মল আর এর জায়গায় আমরা ক্যাপিটাল আর বসিয়েছি। এখন আমরা কি করলাম, সেই বস্তুকে ভি বেগে উপরের দিকে ছুড়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে বস্তুর পৃথিবী পৃষ্ঠে থাকা অবস্থায় গতিশক্তি দাঁড়াচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই গতিশক্তি এবং স্থিতিশক্তি মিলেই বস্তুর মোট শক্তি থাকছে। তাহলে
এখন আমরা বলতে পারি বস্তুর মোট শক্তি পৃথিবী পৃষ্ঠে দাঁড়াচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল। এই মোট শক্তির জন্য বস্তু এখন গতিশীল হলো। আমরা ধরে নিচ্ছি এই বস্তুটি পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠে স্থির হয়েছে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যখন তার উচ্চতা h হলো তখন তার বেগ হয়ে গেল 0। তাহলে এই অবস্থায় পৃথিবীর কেন্দ্র থেকে সেই বস্তুটির দূরত্ব হয়ে গেল R প্লাস h। তাহলে সেক্ষেত্রে সেই বস্তুটির ওই বিন্দুতে স্থিতিশক্তি দাঁড়াচ্ছে -g M বাই R প্লাস h, এবং ওই বিন্দুতে বস্তুটি যদি বেগ v' হয় তাহলে তার গতিশক্তি দাঁড়াচ্ছে হাফ mv' এর স্কয়ার। তাহলে এক্ষেত্রে মোট শক্তি দাঁড়াচ্ছে EP2 প্লাস EK2 বা -g M বাই R প্লাস h প্লাস হাফ mv' এর স্কয়ার, বা এই E2 এর মান দাঁড়াচ্ছে -g M বাই R প্লাস h, কারণ আমরা ধরে নিয়েছি যে h উচ্চতায় গিয়ে বস্তু গতিহীন হয়েছে বা স্থির হয়ে গেছে। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা জানি বাইরে থেকে যদি শক্তি দেওয়া না যায় তাহলে মোট শক্তি সর্বদা ধ্রুবক থাকে। তাহলে এই ক্ষেত্রে বলা যায় যে প্রাথমিক মোট শক্তি এবং অন্তিম মোট শক্তি সবসময় ধ্রুবক থাকবে, অর্থাৎ এদের মান সবসময় সমান থাকবে, অর্থাৎ E1 ইকুয়াল টু E2। তাহলে এদের মানগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে আমি বলতে পারি -g M বাই R প্লাস হাফ mv স্কয়ার ইকুয়াল টু -g M বাই R প্লাস h। এক্ষেত্রে আমি স্মল ভি স্কয়ারের মানটা একটু নির্ণয় করার চেষ্টা করছি, তার জন্য আমি বাদবাকি টার্মগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম হাফ mv স্কয়ার ইকুয়াল টু G M বাই R মাইনাস G M বাই R প্লাস h। তাহলে এখান থেকে G M যদি কমন নিয়ে নিই তাহলে আমি পেয়ে যাবো 1 বাই R মাইনাস 1 বাই R প্লাস h। এই যে বিয়োগটা আমি সাইডে একটু করে নিই, তাই আমরা খুব সহজেই উত্তরটা লিখে নিতে পারবো। তাহলে এই বিয়োগটা যদি আমি সাইডে করি তাহলে দেখতে পাচ্ছি যে R মাইনাস R প্লাস h এর বিয়োগফল দাঁড়াচ্ছে h বাই R ইন্টু R প্লাস h। তাহলে এই মানটা আমি এই বিয়োগফলের এখানটাতে বসিয়ে দিলাম। আমি পেয়ে গেলাম হাফ mv স্কয়ার সমান সমান G M ইন্টু h ডিভাইডেড বাই R ইন্টু R প্লাস h। দেখো উভয় দিকেই m রয়েছে, তাহলে খুব সহজে আমি m গুলোকে ক্যান্সেল আউট করে v এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি হাফ v স্কয়ার ইকুয়াল টু G M ইন্টু h ডিভাইডেড বাই R ইন্টু R প্লাস h। এখন আমরা দেখেছিলাম অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু G M বাই R স্কয়ার। তাহলে g ইন্টু R ইকুয়াল টু G M বাই R, এই মানটি আমি সমীকরণের ডান পক্ষে যদি বসিয়ে দিই তাহলে আমি লিখতে পারি হাফ v স্কয়ার ইকুয়াল টু g ইন্টু R h ডিভাইডেড বাই R প্লাস h। তাহলে v স্কয়ার ইকুয়াল টু দাঁড়ায় 2g R ডিভাইডেড বাই R প্লাস h ডিভাইডেড বাই h। আমি উপরে থাকা h টাকে নিচে নামিয়ে নিলাম। এখন এই নিচের অংশটিকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আমি পেয়ে যাব v স্কয়ার ইকুয়াল টু 2g R ডিভাইডেড বাই 1 প্লাস R প্লাস h। এই রাশিমালাটির প্রমাণ অনেক জায়গাতেই আমরা দেখতে পেয়ে যাব যখন কিছু অঙ্ক থাকবে। বেশ কিছু টেক্সট বইয়ের কঠিন গাণিতিক যে প্রশ্নাবলী থাকে সেখানটায় এই প্রমাণটি রয়েছে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ, এবং এখান থেকে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ রাশিমালাও প্রতিষ্ঠা করতে পারবো। আমরা জানি কোনো বস্তুকে যদি বেশি বেগে ছোড়া যায় তাহলে বেগের মান একটা নির্দিষ্ট মান হয়ে গেলে বেগের একটা নির্দিষ্ট মানের জন্য দেখা যায় বস্তু সেই গ্রহের পৃষ্ঠের যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলকে অতিক্রম করে মহাশূন্যে চলে যায়। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি অসীমে পাঠাতে চাই তাহলে কোনো বস্তুকে অসীমে পাঠাতে গেলে তাহলে তাকে যে বেগ দিয়ে ছুটতে হয় বা যে বেগে তাকে নিক্ষেপ করতে হয় তাকে আমরা বলি মুক্তিবেগ। তাই যদি একটা বস্তুর বেগ মুক্তিবেগের সমান হয় তাই সেই বস্তুটি
সেই পৃষ্ঠের আকর্ষণের বাইরে গিয়ে অসীমে চলে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে উচ্চতার মানটা হবে অসীম। তাই মুক্তিবেগকে আমরা লিখছি ভি সাফিক্সে ই, সেক্ষেত্রে উচ্চতার মান হবে অসীম। এবং আমরা জানি সেক্ষেত্রে তাহলে ক্যাপিটাল আর বাই এইচ এর মান দাঁড়াচ্ছে 0 এবং 1 প্লাস আর বাই এইচ দাঁড়াচ্ছে 1। তাহলে আমরা এই যে ভি স্কয়ারের সমীকরণে এই শর্তটি বসিয়ে পাই ভি ই স্কয়ার ইকুয়াল টু 2 স্মল জি ক্যাপিটাল আর বাই 1 বা এসকেপ ভেলোসিটি ভি ই ইকুয়াল টু রুট ওভার 2 জি আর। আমরা পেয়ে গেলাম মুক্তিবেগের একটি রাশিমালা। তাহলে এই রাশিমালা অনুযায়ী আমি বলতে পারি যদি স্মল জি এর মান ধ্রুবক থাকে তাহলে সেক্ষেত্রে এসকেপ ভেলোসিটি নির্ভর করছে পৃথিবীর বা সেই গ্রহের ব্যাসার্ধের বর্গমূলের সঙ্গে সমানুপাতিকভাবে। সার্বিকভাবে দুটো গ্রহের ক্ষেত্রে আমি এই সমীকরণ থেকে লিখতে পারি VE1 by VE2 সমান সমান উইদিন রুট G1 by G2 ইন্টু R1 by R2। যদি G ধ্রুবক হয় তাহলে এই G1 by G2 অনুপাতটা 1 হয়ে যাবে, সেক্ষেত্রে এই অনুপাতটি দাঁড়াবে রুট ওভার R1 by R2 এর সঙ্গে সমান হয়ে। তাহলে এই সূত্রগুলি অঙ্কের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এবার আমরা আসি বিকল্প একটি রূপ নিয়ে। আমরা এর আগে একটু দেখেছিলাম যে স্মল জি ইকুয়াল টু হয় ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে জি ইন্টু ক্যাপিটাল আর অর্থাৎ স্মল জি ইন্টু ক্যাপিটাল আর এর মান দাঁড়ায় ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর। সেই মানটি যদি আমি সমীকরণে বসাই তাহলে পাবো ভি সাফিক্স ই ইকুয়াল টু রুট ওভার 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। এটি হচ্ছে মুক্তিবেগের একটি বিকল্প রূপ। তাহলে এই সমীকরণ অনুযায়ী আমি বুঝতে পারছি গ্রহের ভর এবং ব্যাসার্ধের উপরে এই মুক্তিবেগ কিভাবে নির্ভর করে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে গ্রহের ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে মুক্তিবেগের মান কিন্তু কম হবে। তাহলে দুটি ভিন্ন ভিন্ন গ্রহের ক্ষেত্রে এই মুক্তিবেগের সম্পর্ক আমি লিখতে পারি VE1 by VE2 সমান সমান উইদিন রুট M1 by M2 ইন্টু R2 by R1। তাহলে দেখো এই মুক্তিবেগেরই কিন্তু ভিন্ন ভিন্ন শর্তে ভিন্ন ভিন্ন আমি সম্পর্ক পেয়ে যাচ্ছি। আবার এই যে ভি ইকুয়াল টু রুট ওভার 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর যে সমীকরণের রূপটি রয়েছে তাকে একটু আমি মডিফাই করতে চাই। তাহলে আমি যদি ভরের জায়গায় পৃথিবীর ভর মানে একটি গোলকের আয়তন ইন্টু ঘনত্ব এই যদি রূপটি বসিয়ে দিই তাহলে কিন্তু আমি আরেকটি বিকল্প রূপের পেয়ে যাব। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, এখানে এম এর জায়গায় বসাবো 4/3 পাই আর কিউব রো। দেখো নিচে আছে ক্যাপিটাল আর, উপরে আছে আর কিউব, তাহলে ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকবে আর স্কোয়ার। তাহলে যদি রুটের বাইরে নিয়ে আসি আর স্কোয়ারকে তাহলে পেয়ে যাব ক্যাপিটাল আর। তাহলে আমি পেয়ে যাচ্ছি ভিই সমান সমান ক্যাপিটাল আর উইদিন রুট 8/3 পাই জি রো। যদি এখানটায় রো যদি ধ্রুবক হয় তাহলে রুটের মধ্যে থাকা সমস্ত টার্মগুলি ধ্রুবক থাকছে, সেক্ষেত্রে ক্যাপিটাল আর এর সঙ্গে মুক্তিবেগ সমানুপাত সম্পর্কে রয়েছে ভিই প্রপোর্শনাল টু তাহলে ক্যাপিটাল আর আমি পেয়ে গেলাম। এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো যে রো যদি হচ্ছে ধ্রুবক না হয় সেক্ষেত্রে আমি দুটি ভিন্ন গ্রহের ক্ষেত্রে সমীকরণটিকে এইভাবে লিখতে পারি VE1 by VE2 সমান সমান ক্যাপিটাল R1 by R2 যা হচ্ছে দুটি ভিন্ন গ্রহের ব্যাসার্ধ ইন্টু উইদিন রুট রো 1 বাই রো 2, যেখানে রো 1 এবং রো 2 হচ্ছে ভিন্ন দুটি গ্রহের গড় ঘনত্ব। এখন আমি তিনটে সমীকরণের তোমাদের উল্লেখ করব বা তিনটে শর্তের তোমাদের সামনে উল্লেখ করব। দেখো মুক্তিবেগ ভিই এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে আমি একটি সমীকরণের রাশিমালা পেয়েছিলাম ভিই ইকুয়াল টু রুট ওভার 2 স্মল জি ক্যাপিটাল আর। তাহলে এই সমীকরণ অনুযায়ী যদি স্মল জি ধ্রুবক থাকে তাহলে ভিই প্রপোর্শনাল টু রুট ওভার ক্যাপিটাল আর। আবার আমি একটি রাশিমালা পেয়েছিলাম ভিই ইকুয়াল টু রুট ওভার 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর। তাহলে এখানটায় যদি ক্যাপিটাল এম ধ্রুবক থাকে অর্থাৎ গ্রহের ভর ধ্রুবক থাকে তাহলে ভিই প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার আর। আবার আমরা শেষে পেয়েছি ভিই ইকুয়াল টু ক্যাপিটাল আর উইদিন রুট 8/3 পাই জি রো। আর যদি রো ধ্রুবক থাকে তাহলে ভিই প্রপোর্শনাল টু ক্যাপিটাল আর। তাহলে এই তিনটে সমীকরণে তিনটে ভিন্ন ভিন্ন শর্তে মুক্তিবেগ ভিই পৃথিবীর বা গ্রহের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এর উপরে তিনটি ভিন্ন ভিন্ন সম্পর্ক অনুযায়ী নির্ভর করছে। তিনটি সঠিক। তোমাদের যখন কোনো অঙ্ক আসবে বা যখন কোনো এমসিকিউ আসবে তখন তোমাকে বুঝতে হবে এর মধ্যে কোন শর্তটি প্রযোজ্য, সেই অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশনটা করতে হবে। সেই জন্যই আমি তিনটে রূপকে একই ফ্রেমে এনে তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে আমরা মুক্তিবেগ নিয়ে একটি আলোচনা করলাম এখানটায়।
পরবর্তী ভিডিওতে আমরা মুক্তিবেগের ক্যালকুলেশন একটু অন্যভাবে করব, যদিও সেই ক্যালকুলেশনটা কিন্তু এখানে আলোচনা অলরেডি করা হয়ে গেছে, তবুও একটু কম্পোজিট ভাবে আমরা মুক্তিবেগ নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে।